অনেক অনেক ধন্যবাদ আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 9 নভেম্বর 2020 রবিবার মহামান্য রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে যে ভাষণ দিয়েছেন, উক্ত ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের জানা অজানা বিষয়গুলির সবিস্তারে আলোচনা করেছেন। ভাষণটি নবীন প্রবীণ সবার কাছে চমৎকার ভাষণ। এজন্য মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে আমি আমার নির্বাচনী এলাকার সংগ্রামী জনগণের এবং মুক্তিযোদ্ধাদের ও আমার নিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কার্যপ্রণালী বিধি 147 বিধির আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করার লক্ষ্যে সুন্দর প্রস্তাব উপস্থাপন করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বিষয়ের উপর বক্তব্যের সুযোগ আপনি আমাকে দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ও বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত মনে করছি। মাননীয় স্পিকার, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি চরণ মনে পড়ে গেল। কোট, অন্যায়ের কাছে কবু নত নাহি হবে শির, ভয়ে মরে কাপুরুষ লড়ে যায় বীর। মাননীয় স্পিকার, তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার, আন্দোলন, সংগ্রাম, মৃত্যু, ভয় সব কিছুকে তুচ্ছ মনে করে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার যে অঙ্গীকার তিনি করেছিলেন, শেষ পর্যন্ত তিনি তা পেরেওছিলেন। বিদ্রোহী কবিতার এই অংশে বঙ্গবন্ধু তার জ্বলন্ত উদাহরণ। তাই তো তিনি টঙ্গিপাড়ার শিশু খোকা থেকে জাতির জনক বঙ্গবন্ধুতে পরিণত হয়েছিলেন। তিনি নিজেই একটি বীরত্বপূর্ণ গর্বিত ইতিহাস, এটা না বলার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর 1979 সালে জিয়াউর রহমানের নেতৃত্বে সংসদে অধিবেশনে ইনডেমনিটি বিল নির্লজ্জভাবে পাশ করা হয়। ওই সংসদে আমি সহ 41 জন আওয়ামী লীগের সদস্য ছিলাম। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের প্রতিবাদ সেখানে তারা গ্রহণ করেনি, শোনেওনি। কিন্তু আমাদের হয়তো অনেকে ভেবেছিল ওই যে ইনডেমনিটি বিলের তালা আর কখনো খুলবে না, অর্থাৎ এর বিচার নির্মমভাবে বঙ্গবন্ধু হত্যার বিচার কোনদিন হবে না। কিন্তু আল্লাহর পাকের ইচ্ছায় ওই ইনডেমনিটি বিলের তালা ভেঙে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতেই হয়েছে এবং তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। 1981 সালে বঙ্গবন্ধু কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলার মাটিতে না ফিরতেন, আওয়ামী লীগের হাল না ধরতেন, তাহলে এই নরকীয় হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে তো হতোই না। তারপরেও আওয়ামী লীগের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াতো সেটা বলার কোনো ভাষা আমার নেই। আমরা যাই বলি, বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তাদের বিচার ও অনেকের ফাঁসিও হয়েছে ঠিকই, কিন্তু এর দোষরা নীরব বসে নেই, একথা ভাবা ঠিক হবে না। তাই এই চক্রান্তকারীরা আবার নতুন চক্রান্ত করে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং এই পরিবারের নিকট আত্মীয় যারা তাদের সবারই জীবন ও হুমকির সম্মুখীন বলে আমার আশঙ্কা। তাই এই পরিবারের আর কোনো ক্ষতি যেন না হয়, কে করতে না পারে, সেজন্য আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। সারা জাতিকে সজাগ থাকার জন্য আমি আবেদন করতেছি জাতির স্বার্থে। বিএনপি জামাত সরকার বিল পাশ করে বঙ্গবন্ধুর ছবি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশে বিদেশ থেকে নামাইছিল এবং সেটা নামাইছিল আমার এলাকার নির্বাচিত এমপি শামসুল আলম প্রামাণিক। আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না, কিন্তু 2008 সালে আমি নির্বাচন করেছিলাম একটি জেদে, যে এই বঙ্গবন্ধুর এই যে ছবি দেশে বিদেশ থেকে সকল প্রতিষ্ঠান থেকে সরকারি বেসরকারি থেকে নামানো হলো, আমি সংসদে গিয়ে অবশ্যই চেষ্টা করব সেখানে গিয়ে আমি এই বিলটা উত্থাপন করার জন্য। তাই 2008 সালে ইলেকশনটা করলাম, আসলাম, এসে আমি কিন্তু
এই বিলটা সংসদে উপস্থাপন করার জন্য আমি আইন শাখায় দাখিল করেছিলাম। সঞ্জিত বাবু আজ নাই, উনি আমাকে বললেন যে প্রামাণিক ভাই, এই বিলটা তো এইভাবে উপস্থিত করলেন, আমি একটা কাজ করি, এই বিলটা সংবিধান মোতাবেক নিয়ে আসি, সংবিধান মোতাবেক যদি নিয়ে আসি তাহলে আজীবনের জন্য এটা আর কেউ উত্থাপন করতে পারবে না, সংসদে যদি মেজরিটি আসতে না পারে। সেই জন্য এরা সংসদে পাশ হয়েছে, সেই জন্য আমি নিজেকে সার্থক মনে করছি যে আমি এসে এই বিলটা উপস্থাপন করেছি। সেই জন্য জাতীয় জনক বঙ্গবন্ধুর ছবি আজ দেশে বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে আবার পুনরায় টাঙানো হয়েছে। বঙ্গবন্ধু সম্পর্কে আমার জীবনের কিছু কথা। 1969 সালের 25শে অক্টোবর মান্দা হাই স্কুল মাঠে জনসভায় বঙ্গবন্ধু গেলেন, মঞ্চে উঠলেন, আইজুর রহমান সাহেবকে জাতীয় পরিষদ ও আমাকে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে ঘোষণা করলেন এবং জনগণের সমর্থন চেয়ে আইজুর রহমান সাহেবের বাম হাত ও আমার ডান হাত ধরে উঠে উপস্থিত জনতাকে বললেন, এই যে আপনাদের মাঝে এই দুইজনকে থাকলো, এই দুইজন থাকলো, আপনারা এই দুইজনকে ভোট দিলে আমি ভোট পাব। এটা আমার জীবনের চিরস্মরণীয় একটি মুহূর্ত। সেদিনের বঙ্গবন্ধুর আহ্বানে যারা হাত উঠিয়েছিল তাদের অনেকেই হয়তো আজ বেঁচে নেই, কিন্তু তাদের অচিয়ত মোতাবেক তাদের বংশাবলী 3 পুরুষ ধরে বঙ্গবন্ধুকে দেওয়া তাদের সেই ওয়াদা ও আদর্শে এখনও কাজ করে যাচ্ছে। মান্দার আপামর গরিব জনসাধারণ, আমি যতটা জানি বেশিরভাগই বঙ্গবন্ধুর সেই আদর্শের সৈনিক হিসেবে এখনও কাজ করছে। আমি গর্ববোধ করি তারা সবাই আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে অটলভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, ইজা হাসিনা আমার নাতনির নাম, ছেলের ছোট মেয়ে, 1 বছর 15 দিন বয়স। দেখেন কি আল্লাহর আজমাস, এই বাচ্চা মেয়েটি, শিশুটি আমার বাসায় এমপি হোস্টেলে একটা ছবি আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার হাত উঠিয়ে নৌকার দিকে দেখা দিচ্ছেন ভোট দেওয়ার জন্য জনসভায়। এই 1 বছর 15 দিনের এই শিশু 3 মিনিট যে কোনো মানুষ আসুক আমাকে তো দেখায়, ওর কাজই হলো এই ছবি দেখানো, ওই হাত দিয়ে ছবি দেখায়, মানে ওর কথা যে ওইদিকে আগে তাকাতে হবে, শেখ হাসিনার দিকে তাকাতে হবে। তা আমার মনে হয় যে এই 1 বছর 15 দিনের এই শিশু যখন এই মন, তখন বাংলাদেশের লাখো লাখো শিশু কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক ভক্ত। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করব যে আপনি ইনশাল্লাহ এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার প্রতি লাখো লাখো কোটি কোটি মানুষের দোয়া আশীর্বাদ আছে, ইনশাল্লাহ আপনি থাকবেন না, আপনি বাংলা মানুষকে মুক্ত করবেন ইনশাল্লাহ। আমার জীবনের গৌরবময় একটি ইতিহাসের কথা আমি সংসদকে জানতে চাই। মুক্তিযুদ্ধ পরবর্তী লাখো শহীদের রক্তে লেখা যে সংবিধান বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছিলেন, সেই সংবিধান প্রণয়ন কমিটির গণপরিষদের একজন সদস্য হতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর সরকার আমাকে মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প ও শরণার্থী শিশু শিবির গুলোতে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার জন্য মোটিভেশন স্পিচ এর দায়িত্ব দিয়েছিলেন। ভারতের রানাঘাট, বহরমপুর, নতুন মালদা, পুরাতন মালদা, ইসলামপুর, পশ্চিম দিনাজপুর, দিনের পর দিন কিন্তু আমি দিন রাত কাজ করে গেছি উদ্বোধন এই মুক্তিযুদ্ধের সংগঠনকে জোরদার করার জন্য। 1974 সালে যখন সারা দেশে খাদ্যাভাব দুর্ভিক্ষ হানা দিয়েছিল, সে সময় জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল এমপিদের নিয়ে নাখালপাড়ায় আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির মিটিং ডাকলেন এবং এই সমস্যা নিরসনে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন এবং এলাকায় থেকে জনগণের পাশে থাকতে নির্দেশ দিলেন। কিন্তু সেখানে ঘটল কি, আমি পঞ্চম সারিতে বসেছিলাম, সামনের সারিতে যারা ছিলেন, দ্বিতীয় সারিতে যারা ছিলেন, তারা মাঝে মাঝে উঠে বঙ্গবন্ধু বক্তৃতা দেন। এই যে দাঁড়ান একটা বিরক্তিকর। তা আমি চিৎকার করে বললাম যে আপনার দয়া করে বসেন, আমরা আসছি দেশ থেকে, সেখানে লঙ্গরখানা আমরা খুলেছি, বঙ্গবন্ধু কী নির্দেশ দেন সেটা নিয়ে আমরা দেশে চলে যাব।
আপনার এই মোটা ঘাট দেখার জন্য আমার আসেনি। মিটিং শেষ হলো, বঙ্গবন্ধু আসলেন, এসে আমাকে এইভাবে হাত ধরে ধরে নিচে নামায় নিয়ে আসছেন সিঁড়ি দিয়া। একদম এসে গাড়িতে ওঠা পর্যন্ত উনি আমাকে বলে, এসব যন্ত্রণায় আমি মরতেছি। বলছে এসব যন্ত্রণায় আমি মরতেছি, এরা এলাকায় অনেকেই জানে না, ঢাকায় থেকে পলিটিক্স করে, যার ফলে এই যন্ত্রণায় মরছি, তুই যে এলাকায় কাজ কর। তো 1974 সালে যখন সারা দেশে এটা হলো, যুদ্ধ পরবর্তী সাব জেনারেল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর অফিস থেকে যে সকল এমপিএ এমএনএ এদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিচার হয়েছিল। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে। মাননীয় সদস্য, কয় মিনিট বলবেন? মাননীয় সদস্য, দাও 3 মিনিট দেন, 3 মিনিট দাও। ডাক্তার যদি থাকে তারা জানেন, মাননীয় সদস্য, গোলের বাড়ি সিন্ড্রোম হয়েছিল, তারপর এই নিয়েই আমি 6 বার পার্লামেন্ট ইলেকশন করেছি, আর তার আগে করেছি কয়েকবার। শারীরিক অবস্থা তো আমার যা, আপনি বিবেচনা করে সময় আমাকে দিলে আমি খুশি হব। সেই নাটোর সাবজেনারেল মার্শাল কোর্টে বিচার হয়, সেখানে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং 14 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাই হোক, এটা দুর্ভাগ্য অথবা সৌভাগ্য যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ গড়া রাজনীতি, দেশ স্বাধীন করা রাজনীতি করেছি বলেই, তার একজন কর্মী ছিলাম বলে এটা সম্ভব হয়েছে। সেজন্য আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। 1973 সালে আমার এলাকার কৃষকের সমস্যা নিয়ে কৃষিমন্ত্রীকে লক্ষ্য করে তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলাম সংসদে। বলেছিলাম তিনি একজন ব্যর্থ মন্ত্রী। তখন চিফ হুইপ মোয়াজ্জেম হোসেন সাহেব এসে আমাকে বললেন, আপনাকে এক্সপেল করা হবে, দল থেকে এক্সপেল করা হবে, আপনি সরকারের বিরুদ্ধে বলছেন। আমি বললাম এক্সপেল আপনি পরে করবেন, আমি বক্তৃতা দিই। কিন্তু আমি আগে বক্তব্য শেষ করি। পরে জানতে পারলাম আমার বিষয়টি উনি বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন। বঙ্গবন্ধু সংসদের ওনার কক্ষ থেকে বক্তৃতা শুনছিলেন। উনি শাহ মোয়াজ্জেম সাহেবকে বলছিলেন যে ইমাজ প্রামাণিক আসছে গ্রাম থেকে কৃষকের ভোট নিয়ে, সে তো কৃষকের কথাই বলবে, সে তো কৃষকের কথা বলবে, সে তো তোমার ঢাকার কথা বলবে, তুমি তোমার কৃষিমন্ত্রীকে যা বলো সে ঠিকভাবে দেশ চালাক, কৃষক দেশ চালাক, সমস্যা দেখুক। বঙ্গবন্ধুর দেশপ্রেম ও পারিবারিক ত্যাগ, এ ব্যাপারে মাননীয় স্পিকার আপনাকে, আপনার মাধ্যমে আমি একটা গল্প করতে চাই যে বঙ্গবন্ধুর দেশপ্রেমটা কি সংক্ষেপে বলব। উনি নওগাঁতে গেলেন 72 সালে। দিঘলির মাঠে বিরাট জনসভা হলো। আগের দিন বিকাল থেকে লোক এসে সমবেত, সমস্ত রাত, শীতের রাত, কাঁথাটা সব বান্ধে নিয়ে আসছিল। মিটিং শেষ হলো, নিচে নামলো, নামার পর আমি, জলিল সাহেব, আমরা ছিলাম, বয়তুল্লাহ ভাই ছিলেন। তখন দুটা মাছ প্রায়, তখন কেজি ফেরেনি, প্রায় 1.5 মনের মতো, 30 করে মাছ, দুটা কাতলে মাছ। আমরা বললাম, জলিল সাহেব বললেন যে এরা নওগাঁ মৎস্যজীবী সমিতির নেতা, এরা আসছে এটা আপনাকে নেতা সালাম দেওয়ার জন্য, 5 মিনিট বঙ্গবন্ধুকে। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু, আমার ধারণা ছিল যে বঙ্গবন্ধু মাছটা বোধ হয় হেলিকপ্টার 3-4টে গেছে, হেলিকপ্টার উঠছে বলে, এই নুর ইসলাম মানু APS, তুমি মাছ হেলিকপ্টার উঠাও। তা না, উনি নওগাঁর এইচডিকে ডাকে বললেন, এইচডি সাহেব, আমার রুগীরা হাসপাতালে ভালো খেতে দিতে পারি না, তা কষ্টের মতো থাকে, অল্প খায়, নিম্নমানের খায়, এই দুটো মাছ নিয়ে যেয়ে আপনি হসপিটালে দেন এবং ভালোভাবে তারা খেতে পারে সেই ব্যবস্থা করবেন। মাননীয় স্পিকার, নাটোর 1974 সাল, সেখানে নাটোর তো দ্বিতীয় আপনার গণভবন আছে,
দ্বিতীয় গণভবন দীঘাপতিয়া। তো সেখানে বঙ্গবন্ধু গেছেন, তাই উত্তরবঙ্গের সব এমপিরা গেছেন। তখন 3 দিন ধরে মিটিং চললো, বঙ্গবন্ধু চলে আসবেন ওই দিন। সকালবেলা উনি একটু ফ্রি হয়েছেন, মিটিং নাই। তো জলিল সাহেব, আমি, বাতুল ভাই, তারপর শঙ্কর দাদা, এরকম অনেক এমপি আমরা ছিলাম। আমরা বসে আছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও ছিলেন, শেখ রেহানাও ছিলেন, ছোট্ট ছেলে রাসেল সেও ছিল। তো বঙ্গবন্ধু শঙ্করদাকে বললেন, এই শঙ্করবাবু এখন তো এই কেয়ারটেকারকে বলেন তো এখানে মাছ কী হয়েছে দেখে যাই, মাছ কেমন হচ্ছে। শেষ পর্যন্ত শঙ্করদার জেলে দিক বলাই কেয়ারটেকার মাছ মারে নিয়ে আসলো। তো 2টা মাছ 2জন জেলে নিয়ে আসলো। আর শেখ রাসেল বাচ্চা ছেলে, ও একটা মাছ নিয়ে আসতে খুব কষ্ট করে নিয়ে এসে ওখানে ফেলে দিল। সেখানে বঙ্গবন্ধু বসে আছেন, আরও অনেকেই আছেন। শেখ রাসেল মাছ নিয়ে এসে বলছে, এটা ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে যাব, মাকে দেখাবো, মাকে দেখাবো, নিয়ে যাব। বঙ্গবন্ধু বলল যে না, এই মাছ নিয়ে যাওয়া হবে না, আমি ঢাকায় গিয়ে তোমাকে মাছ কিনে দিব। বঙ্গবন্ধুর এই কথা শুনে শেখ রাসেল কাঁদতে লাগলো। শেখ রাসেল কাঁদতে লাগলো, অজর ধরে কাঁদছে আর হাত বাড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী উনিও নীরব, শেখ রেহানাও নীরব, আমরাও নীরব। শেষ পর্যন্ত সাহস করে আমি, জলিল সাহেব, শঙ্করদা আমরা বললাম, স্যার ও তো বাচ্চা ছেলে, মাছ নিয়ে যাবে, অসুবিধা কি? হেলিকপ্টার তো 3-4টা আছে, যাবে তো, নিয়ে যাবে তো, অসুবিধা নেই, বাচ্চা ছেলে নিয়ে যাবে। হ্যাঁ, তোমরা এইভাবে রাজনীতি করে, দেশের মানুষকে এইভাবে রাজনীতি করবে? তোমরা জানো না সারা দেশের আমি একজন চৌকিদার, পাহারা দিচ্ছি, পাহারাদার। এখানকার মাছ আমার বাড়ি থেকে নিয়ে যাওয়ার অধিকার আমার নাই। এটা জনগণের সম্পদ, জনগণের সম্পদ। সেই মাছ নিয়ে আসেন। হেলিকপ্টার কিছুক্ষণ পর আস্তে আস্তে উড়ল। শেখ রাসেল সেখান থেকে 2 বোনের হাত ধরে একবার আসে একবার পিছটান, একবার আসে একবার পিছিয়ে মাছের দিকে থাকে, কিন্তু মাছ তো চলে গেছে। কানতে কানতে হেলিকপ্টার উঠল। শেখ রাসেলের সেই মাছ বঙ্গবন্ধু নিতে দিলেন না, কিন্তু আজকে তারই দেশ, তার দেশে হাজার হাজার দিঘি, হাওর, খাল, পুকুর, সেখানকার কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ কত কর্মকর্তা, কত নেতার বাড়ি যায়। সেটাই যখন মনে হয় তখন আমার বিবেকে লাগে, আঘাত পাই। বঙ্গবন্ধু এইভাবে ত্যাগ স্বীকার করছেন, শেষ পর্যন্ত আরও ত্যাগ। বঙ্গবন্ধুর লাশ দেখে তারপর তার সেই স্নেহের সন্তান শেখ রাসেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, নির্মমভাবে বিদায় হয়েছে। আজকে এইভাবে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে। তাই আমি বলি, যেটা বললাম, যে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে ঠিকই, এটা ভালো, খুবই ভালো। কিন্তু যারা দোষর, এরা কিন্তু নীরবে বসে নেই। আবার বঙ্গবন্ধুর নিকট আত্মীয় স্বজন, 2 কন্যা, নাতি নাতনি যারা আছে, তারা যেখানেই থাক, সেটা কিন্তু দেশের জনগণের দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব তাদের জীবন নিরাপদ রাখার জন্য। তাই এটা আমি সংসদের মাধ্যমে জাতির কাছে আবেদন করছি। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর 21 সালে না আসতেন, তাহলে 3 মিনিট। তাহলে এ দেশের অবস্থা কী হতো? আমি মনে করি হতো, আমরা ছোটোবেলা যেমন দেখেছি, কলেজে পড়ার সময় দেখেছি, যে ইরানে এত অবস্থা খারাপ, গরিব লোক, এরা মেয়ে ছেলে পেলে চাকু, ছুরি, এটি সেটা বিক্রি করার জন্য বিভিন্ন সান্তার রেল স্টেশনে, বিভিন্ন স্টেশনে ঘুরত। এতই গরিব তারা ছিল। তা আমাদের ভিক্ষার ঝুলি নিয়ে কিন্তু আবার বাইরে যেতে হবে, আল্লাহ না করুক যদি আবার বিপর্যয় কিছু ঘটে, আবার বিপর্যয় কিছু ঘটে। তাই ভিক্ষার ঝুলি কাঁধ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামায় দিয়েছিলেন, সেটা কিন্তু দেওয়ার জন্য পায়তারা করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
আবার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ রেহান এবং তার বংশাবলীকে আবার ক্ষতি করতে পারে, তাহলে আবার এমন ঝুলি দিবে, সেই ঝুলি কিন্তু আর কোনদিন কাঁধ থেকে নামবে না। সেই সব সারা জাতিকে হুঁশিয়ার হতে হবে, যাতে তারা নিরাপদে এদেশে বাস করতে পারেন। 1979 সালে কারাকাসে আমি গেছিলাম আইপিইউ কনফারেন্সের প্রতিনিধি হিসেবে, আমি এমপি ছিলাম ওই সময়। সেখানে স্যার উইলিয়াম ও ভারতের রাজ্যসভার ডেপুটি স্পিকার রামনিবাস মিরার সাথে দেখা হয় আইপিইউ সম্মেলনে। স্যার উইলিয়াম তখন ভারতের এমপি, ব্রিটিশ এমপি, উনি আইপিএর মানে সভাপতি, বিদায়ী সভাপতি। ওনার সাথে দেখা হওয়ার পর আমার লেখা ছিল, টিকার ছিল বাংলাদেশ, ইমাজউদ্দিন প্রামাণিক, ইউ আর ফ্রম বাংলাদেশ, ইয়েস। উনি বলেন, আমি তো স্যার উইলিয়াম, আমি ব্রিটিশ এমপি, আমি তোমার ওখানে গেছিলাম 68 সালে, বঙ্গবন্ধু শেখ মুজিবের আগরতলা ষড়যন্ত্র মামলা আমি গেছিলাম, আমি সেই মামলা মুভ করার জন্য গেছিলাম। শেখ মুজিব আমার বেস্ট ফ্রেন্ড, এ কথা উনি বলেছিলেন। আর এই দুজন আমার যা খাতির করছেন, কয়েকদিন 16 দিন ছিলাম, খুবই খাতির করছেন যে তুমি বঙ্গবন্ধু দলের লোক, হ্যাঁ দলের এমপি। তারপর যে কথা বলা দরকার সব কথাবার্তা হলো। ওনারা খুবই খুশি, খুবই আনন্দিত, আমাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করেছেন বঙ্গবন্ধুর খাতিরে। তার কাছে ওখানকার লোক আইপিএস, ওখানকার লোক ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে, ইংরাজিও বোঝে না, বাংলা তো বুঝেই না। তেমন আমাকে বলে যে মানে ওদের ভাষা স্প্যানিশ আমি বুঝি না, যে আমার বাড়ি কোথায়। আমি বলি বাংলাদেশ, তো বাংলাদেশ বুঝে না। শেষ পর্যন্ত আমি বললাম বঙ্গবন্ধু শেখ মুজিব, তো শেখ মুজিব বঙ্গবন্ধুকে চিনে, শেখ মুজিবকে চিনে, কিন্তু বাংলাদেশ চিনে না। এই একজন বিশাল ব্যক্তিত্বের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তো মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আপনার বক্তব্য শুনেছি, আপনার বক্তব্য আমি শুনেছি। আপনার বক্তব্য শুনে একটা কথা আমার মনে হয়েছে, সংবিধান পাশ হওয়ার পর বঙ্গবন্ধু একটা কথা পার্লামেন্টারি পার্টির মিটিং আমাদের বলেছিলেন, আমরা পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে ছিলাম, যে আমরা 5 বছর ইলেকশন করেছিলাম, আরো 3 বছর থাকতে পারতাম, 3 বছর আমরা থাকতে পারি। তোমরা মন খারাপ করো না বাবা, আপনার মন খারাপ করেন না, আমরা আরো 3 বছর থাকতে পারি, আমরা থাকবো না। কারণ দেশ স্বাধীন আমরা করেছি, মুক্তিযুদ্ধ হয়েছে, দেশের জনগণকে আমরা প্রমাণ করতে চাই, তাদের একটা সংবিধান উপহার দিলাম, আমরা ইলেকশন করব, ইলেকশন যদি আবার ভোট দেয় আমরা আসবো, আর না দিলে আমরা চলে যাব। এই ছিল গণতান্ত্রিক মন, উদার মনের লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ।